ফাইনালি টিএসপির স্টুডিওতে চলে আসছে কিউডি M1300। আমরা এটা টু প্যাকটা হাতে পাইছি অ্যান্ড এটার দাম ভাই অবিশ্বাস্য রকম কম রাখা হয়েছে। যাই হোক, দামটার ব্যাপারে একটু পরে আসতেছি। তার আগে বলি যে এইটার আরো দুইটা প্যাকেজ ভেরিয়েন্ট আপনারা মার্কেটে পাবেন, একটা সিঙ্গেল প্যাক আর একটা হচ্ছে 3 প্যাক। এটা ওয়াইফাই 5 স্ট্যান্ডার্ডের একটা মেশ ওয়াইফাই সিস্টেম, যেটা AC1200 সিরিজের এবং অফকোর্স এর একটা ডুয়েল ব্যান্ডের রাউটার। যারা চিন্তা করছেন যে কম বেশি 3000 স্কোয়ার ফিট বা তার আশেপাশের পুরো একটা জায়গা, পুরো একটা ফ্ল্যাট বা অফিস আপনারা ওয়াইফাই এর আন্ডারে নিয়ে আসবেন, তাদের জন্য এটা বেসিক্যালি একটা কোয়ালিটি সলিউশন হতে পারে। তবে আজকের ভিডিওতে আমরা এটার আনবক্সিং করে বক্স কন্টেন্ট গুলো দেখবো, কি ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার আসলে এই ডিভাইসটা আপনাদেরকে প্রোভাইড করবে সেটা জানার চেষ্টা করবো, অ্যান্ড ওয়াইফাই এর রেঞ্জটা কতখানি পাচ্ছি সেটাও আপনাদেরকে জানাই দিব। পুরো ভিডিও জুড়ে আমি মাজহারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টিএসপি। আর টিএসপি মানে ইয়েস, টোটাল সলিউশন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডকে মার্কেটে নতুন আসা এই মেশ ইউনিটগুলোকে আমাদের কাছে পাঠানোর জন্য। আর এগুলো যদি পারচেস করতে চান তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, অথবা আমার নিজের একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট আছে, যেখান থেকে নিলে এই টু প্যাকটার দাম পড়বে আপনার 5700 টাকা, সিঙ্গেল প্যাক পড়বে 3100 টাকা এবং 3 প্যাক পেয়ে যাবেন 8300 টাকায়। সঙ্গে থাকবে 1 বছরের ওয়ারেন্টি। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। ওকে, এবার আমরা মোটামুটি কুইক একটা আনবক্সিং শেষ করব। বক্সটা ওপেন করার সঙ্গে সঙ্গে প্রথমেই পাশাপাশি দুইটা ইউনিটকে আপনারা শোয়ানো অবস্থায় দেখতে পাবেন, এবং এই ইউনিট দুটোর সঙ্গে থাকবে দুইটা পাওয়ার অ্যাডাপ্টার। এগুলো হচ্ছে 12 ভোল্ট 1 এম্পিয়ারের। সঙ্গে থাকবে RJ45 এর একটাই প্যাচ কর্ড এবং আরেকটা থাকছে বেশ বড় সড়ো একটা ইউজার ম্যানুয়াল। এবং কিউডির বাদবাকি যতগুলো মেশ ওয়াইফাই রাউটার দেখবেন আপনারা এরকম ডেডিকেটেড মেশ ইউনিট, সবগুলোই দেখবেন যে এরকম রাউন্ড শেপের। সবগুলোই হচ্ছে পিওর হোয়াইট, তবে ওজনে খানিকটা হেরফের হয়। যেমন ওয়াইফাই 6 স্ট্যান্ডার্ডের M1800 যেটা, ওটা সবচেয়ে ভারী, তারপরে হচ্ছে এই M1300, আর সবচেয়ে লাইট ওয়েট হচ্ছে M1200। তবে হাতে না নিয়ে যদি আপনি এক দেখায় বুঝতে চান যে আসলে কোনটা কোন মডেলের, তাহলে এই যে উপরের যে রাউন্ড শেপের জায়গাটা আছে, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে। যেটা M1800, এই যে ভেন্টের জায়গাটা দেখতেছেন উপরে গোল, এই জায়গার কালারটা একটু অফ হোয়াইট টাইপের। আর M1200 হচ্ছে পিওর স্কাই ব্লু, আর এইটার কালার অর্থাৎ M1300 হচ্ছে একটু ইউনিক। এই কালারটাকে আপনারা নীলাভ সবুজ বলতে পারেন। এছাড়া প্রত্যেকটা ইউনিটের পোর্টস অ্যান্ড বাটনসের সংখ্যা একদম সেম, আর একদম সামনে এরকম সেম একটা লাইট ইন্ডিকেটর প্রত্যেকটা ইউনিটের মধ্যে আপনারা দেখতে পাবেন। এবং এই লাইট ইন্ডিকেটরটার ঠিক অপোজিটে যে পোর্টস অ্যান্ড বাটনসগুলো আছে, এগুলোর মধ্যে থেকে একদম উপরের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিঙ্ক বাটন। একটা ইউনিটের সঙ্গে আর একটা ইউনিটকে আপনি যখন সিঙ্ক করতে যাবেন, অর্থাৎ দুইটা ইউনিটকে যখন আপনি পেয়ার করতে যাবেন, তখন এই সিঙ্ক বাটনটা আপনাকে ব্যবহার করতে হবে। আর এই বাটনটার ব্যবহারের দিকে আমি একটু পরে আসতেছি। এই সিঙ্ক বাটনের নিচে দেখেন একটা রিসেট বাটন দেওয়া আছে, এবং তারপরেই দেখেন দুইটা ইথারনেট পোর্ট আছে, এবং ইথারনেট পোর্ট দুইটার নিচে দেখেন একটা পাওয়ার সকেট দেওয়া আছে। নিচের দিকে দেখেন একদম গোল করে রাবারের সেটিং প্যাড দেওয়া আছে। রাউটারটাকে আপনি যখন কোনো টেবিলের উপরে অথবা অন্য কোথাও বসিয়ে রাখবেন, তখন এটা যেন পিছলে না যায়, তার জন্য এটা গ্রিপের মতো কাজ করবে। আর টেবিলের উপরে এই ডিভাইসটা কিন্তু বেশ স্টেবল থাকে। আপনি যদি ইচ্ছা করে না ফেলে দেন, তাহলে হালকা পাতলা ধাক্কায় এটা কিন্তু কাত হয়ে পড়ে যাবে না। আর এই গ্রিপের মতো যে জায়গাটা, এটার চারপাশ ঘুরিয়ে দেখেন ভেন্টের ব্যবস্থা করা আছে। বেসিক্যালি ঠান্ডা বাতাসগুলো এই তলার ভেন্ট দিয়ে ঢুকে উপরের এই ভেন্ট দিয়ে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে মূলত এই ইউনিটগুলোতে এয়ার সার্কুলেশন সিস্টেম। যাই হোক, ইথারনেট পোর্টের কথা বলতেছিলাম। এদের মধ্যে থেকে উপরের যে 2 লেখা পোর্টটা আছে, এটা হচ্ছে 1 পোর্ট। 1 মানে হচ্ছে WAN। এটাতে আপনাকে ইন্টারনেট কানেকশনটা ইনসার্ট করতে হবে। আর নিচের দিকে দেখেন 1 লেখা যে পোর্টটা আছে, এটা হচ্ছে ল্যান পোর্ট, মানে যেটার মাধ্যমে আপনি পিসি বা এই টাইপের কোনো ডিভাইসে এই রাউটারটাকে কেবল কানেকশনের সাহায্যে কানেক্টেড করবেন। এবং এই যে পোর্টগুলো, এগুলো সবগুলোই হচ্ছে গিগাবিট পোর্ট। গিগাবিট মানে হচ্ছে 1000 Mbps। মূলত এই ধরনের যে ডিভাইসগুলো থাকে মেশ টাইপের, এগুলো হচ্ছে ইউজাররা পছন্দ করে ওয়াইফাইয়ের ক্ষেত্রে, মেইনলি ওয়াইফাইয়ের ক্ষেত্রে। আর যদি ল্যান পোর্টের দিকে আসেন, তাহলে অবশ্যই সেগুলোকে গিগাবিট ল্যান পোর্ট হইতে হবে, কারণ গেমিংয়ের ক্ষেত্রে বলেন অথবা আপনার পিসি টু রাউটারের যে একদম অ্যাকুরেট কানেক্টিভিটি, একটা ওয়াইডার কানেক্টিভিটি, এটা কিন্তু আপনি ওই 10/100 ল্যান পোর্টের তুলনাতে বা 10/100 ওয়ান পোর্টের তুলনাতে গিগাবিট যে পোর্টগুলো থাকবে, ইথারনেট পোর্টগুলো থাকবে, এগুলোতে বেশি পাবেন। মার্কেটে বেশ অনেকগুলো মডেল আছে এরকম দেখতে পাওয়া যায়, যেগুলোর পোর্ট কিনা আবার 10/100। ওগুলো একেবারে ইউজলেস না হলেও যারা আসলে গেমিং করেন, ওদের জন্য গিগাবিট ল্যান পোর্ট বিশাল ফ্যাসিলিটি দেবে। যেমন রাউটার থেকে পিসির দিকে বা পিসি থেকে রাউটারের দিকে কম্পারেটিভলি একটা ওয়াইডার কানেক্টিভিটি মেনটেন করতে পারবে, ফলে রেসপন্স টাইম এবং ল্যাটেন্সি একদম মিনিমাম পর্যায়ে থাকে।
আচ্ছা, রেসপন্স টাইম এবং ল্যাটেন্সি এই দুটোকে যদি মিনিমাইজ করতে হয় তাহলে রাউটারকে আরও কিছু কাজ করতে হবে, যেমন টাইমলি ডিভাইস ম্যানেজমেন্ট এবং অ্যাকুরেট ডাটা ফ্লো এবং ডাটা প্রসেসিং। ডুয়েল করে একটা সিপিইউ ব্যবহার করা হয়েছে এই রাউটারের মধ্যে, যা কিনা এই কাজগুলো করবে। এর সঙ্গে আছে 16 এমবি ফ্ল্যাশ মেমোরি এবং 128 এমবি র্যাম। এবার আসেন ওয়াইফাইতে। প্রথমে বলি যে এই রাউটারটার মধ্যে যে মেশ ফিচারটা দেওয়া আছে এটা কিন্তু বেসিক্যালি একটা ওয়াইফাই এর ফিচার, এবং এই ফিচারটা কি করে, অনেকগুলো মেশ ইউনিট যেন একসাথে নিজেদের মধ্যে একে অন্যের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে সেই ব্যবস্থাটা করে, এবং সেটা হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে। অবশ্যই ইথারনেট ব্যাকহাউল নামে একটা পদ্ধতিও আছে, বাট আসলে মেশ ইউনিট যারা ইউজ করেন তারা আসলে ওই ব্যাকহাউল পদ্ধতিটা করতে চায় না। তারা বেসিক্যালি চিন্তা করে যে আমি ওয়াইফাই এর মাধ্যমেই এই সিঙ্ক্রোনাইজেশনগুলো করব। এখন কথা হচ্ছে যে এই যে ডিভাইসগুলো একে অন্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে, এই সংযোগ স্থাপন করে লাভটা কি? আপনার ওয়াইফাই এর রেঞ্জ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে সঙ্গে ডিভাইস ম্যানেজমেন্টের যে লোড একটা ইউনিটের উপরে পড়তো সেটা আসলে অনেকগুলো ইউনিটের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। ফলে একটা ইউনিটের যে প্রসেসর তাকে আর খুব বেশি কাজ করতে হয় না, এই প্রসেসিংয়ের কাজটা তখন অনেকগুলো ইউনিটের মাঝে ভাগ হয়ে যায়। ফলে সামগ্রিকভাবে টোটাল নেটওয়ার্কের যে পারফরমেন্স সেটা বৃদ্ধি পায়। আর যেহেতু আপনি অনেকগুলো মেশ ইউনিট ব্যবহার করতেছেন এবং প্রত্যেকটা ইউনিটেরই ইন্ডিভিজুয়াল রেঞ্জ আছে, সুতরাং সবগুলো ইউনিট মিলে আপনাকে কিন্তু অনেকখানি এরিয়া একসঙ্গে কাভারেজ দিতে পারবে। সেই সঙ্গে আরও বেশ কিছু ফিচার থাকে, যেমন ধরেন অনেকগুলো ইউনিট মিলিয়ে আপনাকে একটা এসএসআইডির আন্ডারে রাখবে, এবং যতগুলো ইউনিট থাকবে প্রত্যেকটা ইউনিট চেষ্টা করবে আপনাকে যেন প্রত্যেকটা ইউনিটের বেস্ট সিগন্যালে রাখা যায়। এজন্য সে আপনাকে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে দেখবেন কন্টিনিউয়াসলি শিফট করতে থাকবে, যেটাকে বলা হচ্ছে আসলে সিমলেস রোমিং। অর্থাৎ এই শিফটিং এর সময় কোনো ধরনের কোনো সিগন্যাল ড্রপ করবে না, ইন্টারনেট সার্ভিস ড্রপ করবে না। কোনো ইউনিট যদি নষ্টও হয়ে যায় তারপরেও যেন আপনার নেট পেতে সমস্যা না হয় তার জন্য তারা কাজ করবে, যেটাকে কিনা আবার বলা হচ্ছে অটো হিলিং। এরকমই অনেকগুলো ইন্ডিভিজুয়াল ফিচার আসলে এই মেশের মধ্যে কম্বাইন্ডলি কাজ করে। আপনার বাসার কোনো চিপাচুপায় যেন নেটওয়ার্ক পেতে সমস্যা না হয়, আপনার স্পিড যেন সবসময় অ্যাকুরেট থাকে, এরকম কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেই আসলে মেশ টেকনোলজিটা কাজ করে। কিউডির এই মেশ ইউনিটগুলোর কোনোটা মাস্টার কোনোটা স্যাটেলাইট এভাবে মার্কিং করা নাই। আপনি যেটাকে মন চায় মাস্টার হিসাবে ইউজ করতে পারবেন, যেটাকে মন চায় স্যাটেলাইট হিসাবে ইউজ করতে পারবেন। ওকে, এবার ধরেন আপনি এই টু প্যাকটা নিচ্ছেন, এখন আপনার আরও একটা ইউনিট দরকার, তাহলে আপনি সিম্পলি মার্কেটে যাবেন, মার্কেট থেকে সিঙ্গেল ইউনিটের যেটা পাওয়া যায় ওটাকে কিনে নিয়ে এই দুইটার সঙ্গে অ্যাড করে দেবেন। আবার যদি আপনার দুইটা লাগে তাহলে আপনি আলাদা আলাদা দুইটা কিনেও আপনি চাইলে এই দুইটার সঙ্গে অ্যাড করতে পারবেন, অথবা এরকমই আরও টু প্যাকের আরেকটা কিনে আপনি এই দুইটার সঙ্গে অ্যাড করতে পারবেন। এখন $1,000,000 কোশ্চেন হচ্ছে যে এরকম অ্যাড করতে করতে আপনি কতগুলো অ্যাড করতে পারবেন। দেখেন, যত বেশি হায়ার স্পেক্সের মেশ ইউনিট থাকবে, মেশ রাউটার থাকবে, তত বেশি পরিমাণ ইউনিট আপনি অ্যাড করতে পারবেন। এটাই হচ্ছে কমন সেন্স। অনেকে অনেক বেশি বললেও আমি যতটুকু দেখছি যে সর্বোচ্চ 10টা পর্যন্ত অ্যাড করলে পারফরমেন্সটা ঠিকঠাক থাকে। তাও যদি মেশ ইউনিটগুলো হায়ার স্পেক্সের হয় তাহলে এর কারণটা হচ্ছে খুব সিম্পল। আপনাদের মোবাইল ফোনগুলোকে বা ডিভাইসগুলোকে যতই ইন্ডিভিজুয়ালি ম্যানেজমেন্ট করুক না কেন, আলটিমেটলি সবগুলোর প্রেশার কিন্তু আপনার ওই গোড়ায় গিয়ে ঠেকবে। অর্থাৎ আপনার যে মূল ইউনিটটা, যেখানে আপনি আপনার ব্রডব্যান্ডের কানেকশনটা ঢুকাইছেন, ওই ইউনিটে গিয়ে সমস্ত প্রেশারগুলো পড়বে। সো যত বেশি পরিমাণ ইউনিট আপনি অ্যাড করতে থাকবেন তত বেশি পরিমাণ প্রেশার আপনার মূল ইউনিটে গিয়ে পড়বে, এবং আপনার মূল ইউনিটের কাজটা ধীরে ধীরে স্লো হতে থাকবে। এই জিনিসটা অবশ্যই আপনাকে একটু মাথায় রাখতে হবে। আর কিউডির এই ইউনিটগুলোকে একটার সঙ্গে আরেকটাকে সিঙ্ক করা খুবই ইজি। জাস্ট মূল যে ইউনিটটা আপনার ব্রডব্যান্ড কানেকশনে আছে, এটার যে সিঙ্ক বাটন সেটাকে 1 সেকেন্ড চেপে ধরে রাখবেন। এরপরে 2 মিনিটের মধ্যে আপনার যে স্যাটেলাইট ইউনিট আছে সেই ইউনিটের যে সিঙ্ক বাটন সেটাকে 1 সেকেন্ড চেপে ধরবেন। ব্যাস, তাহলে দেখবেন যে সিঙ্ক ডান। এভাবে করে আপনি একটা একটা করে যতগুলো ইউনিট থাকবে সবগুলোকে আপনার মূল ইউনিটের সঙ্গে সিঙ্ক করবেন। সিঙ্ক হয়ে যাওয়ার পরে আপনার সবগুলো ইউনিটের যে স্ট্যাটাস সেটা মূল রাউটারের যে ফার্মওয়্যার সেখানে ঢুকে আপনি এই জায়গা থেকে দেখে নিতে পারবেন। যাই হোক, যেহেতু বললাম যে এটা একটা ডুয়েল ব্যান্ডের রাউটার, সুতরাং এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন। একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ, একটা হচ্ছে 5 গিগাহার্টজ। 2.4 গিগাহার্টজের যে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, থিওরিটিক্যাল ব্যান্ডউইথ, সেটা হচ্ছে 300 Mbps, আর 5 গিগাহার্টজের যে ম্যাক্সিমাম থিওরিটিক্যাল স্পিড সেটা হচ্ছে, অর্থাৎ ব্যান্ডউইথ, সেটা হচ্ছে আপনার 867 Mbps। এবং অ্যাজ ইউজুয়াল AC1200 রাউটারগুলোতে ব্যান্ডউইথের যে ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য ফ্রিকোয়েন্সি সেটা এরকমই থাকে। এবং এই যে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ এর যে থ্রুপুট সেটা আমরা কাউন্ট করার চেষ্টা করছিলাম। আচ্ছা, ব্যান্ডউইথ এবং থ্রুপুট কিন্তু এক না, এই ভিডিওতে ব্যাখ্যা করা আছে, অবসর সময় দেখে নিন। যাই হোক, থ্রুপুট বের করার চেষ্টা করছিলাম, তার রেজাল্টটা অনেকটা এরকম। হোম কন্ডিশনে রাউটারের ক্লোজ রেঞ্জ থেকে 2.4 গিগাহার্টজের যে থ্রুপুট সেটা আসলে আমরা 3বার পরীক্ষা করছিলাম। প্রথমটা দেখেন 144 Mbps পাওয়া গেছে, পরেরটা হচ্ছে 102, শেষেরটাতে 137 Mbps। অ্যাভারেজ যদি আপনি করেন তাহলে সেটা হচ্ছে 127 Mbps, যেটা কিনা বেসিক্যালি আসলে মূল যে ব্যান্ডউইথ তার 50%-এর মতো। আর 5 গিগাহার্টজের যে প্রথম টেস্ট সেটার রেজাল্ট হচ্ছে এই
560 Mbps, পরেরটাতে হচ্ছে 538 Mbps, শেষেরটা রেজাল্ট দেখেন আসছে 559 Mbps। এভারেজ করলে দাঁড়াবে 552 Mbps, যেটা আমি মনে করি যথেষ্ট ভালো আসলে একটা ইউনিটের পক্ষে 15 থেকে 20টা ডিভাইস এই ফ্রিকোয়েন্সিতে হ্যান্ডেল করার জন্য। ল্যাটেন্সিটাও দেখেন একদম সর্বনিম্ন পর্যায়ে আছে। তবে এই থ্রুপুটটা আসলে স্থান কাল পাত্র ভেদে আপনি যে ডিভাইসটা দিয়ে পরীক্ষা করতেছেন, যেখানে দাঁড়ায় পরীক্ষা করতেছেন, সেই জায়গার উপরে ওঠানামা করবে। শুধু করবেই না, এটা অবশ্যই করবে। তবে এটা ছিল একদম রাউটারের ক্লোজ রেঞ্জ থেকে টেস্ট করা, এই ধরেন 10 ফিটের মধ্যে। এবার আমরা দেখবো যে রাউটারের একটা ইউনিট থেকে সর্বোচ্চ কত দূরে গিয়ে আমরা আসলে খুব সন্তোষজনকভাবে নেট চালাতে পারতেছি। সোজা কথা, একটা ইউনিটের রেঞ্জটা আমরা টেস্ট করব, তাহলে দুইটা মিলিয়ে আসলে রেঞ্জটা কত পাচ্ছি আমরা সেটা কিন্তু সহজেই বুঝতে পারবো। আমরা 5 GHz ফ্রিকোয়েন্সি থেকে প্রায় 45 ফিট দূরে দাঁড়িয়ে এখন থ্রুপুটটা টেস্ট করতেছি, এবং এই টেস্টটা আমরা আগেরটার মতোই 3বার করছি। প্রথমবারে আসছে দেখেন 43 Mbps, পরের বারেরটা হচ্ছে 45, এবং তার পরের বার দেখেন আবার 45 Mbps। সো আমরা 5 GHz থেকে মোটামুটি 2000 স্কোয়ার ফিটের মতো একটা রেঞ্জ পাচ্ছি, এবং যার একদম এজে দাঁড়িয়ে আপনি 40 Mbps প্লাস একটা কানেক্টিভিটি পাবেন। আই থিঙ্ক এটা নর্মাল ব্রাউজিং এবং ফেসবুকিং এর জন্য যথেষ্ট। তবে ইউটিউবে আপনার লোডিং টাইমটা একটু বেড়ে যেতে পারে, বাট একবার লোড যদি হয়ে যায় তাহলে দেখতে কোনো সমস্যা হবে না। তাহলে এবার এই দুইটা ইউনিট মিলিয়ে রেঞ্জ কতখানি পাইলাম? ওয়েল, একটা ইউনিট থেকে তো আপনারা দেখছেন যে আমরা মোটামুটি 2000 স্কোয়ার ফিটের মতো একটা রেঞ্জ পাইছি, এবং ওই রেঞ্জটা হচ্ছে সেই রেঞ্জ যেখানে দাঁড়িয়ে আমরা মোটামুটি সবকিছুই ঠিকঠাকভাবে করতে পারবো। তাহলে দুইটা রেঞ্জ কত দাঁড়ালো? 4000 স্কোয়ার ফিট। বাট আমরা যখন ইউনিট দুটাকে বসাবো, তখন এই ইউনিট দুটাকে একটার সঙ্গে আরেকটাকে ওভারল্যাপ করায় বসাইতে হবে, এবং বেশ খানিকটা ভালো মতো ওভারল্যাপ করাইতে হবে, যেন আসলে ইউনিট টু ইউনিটের যে নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন, ডিভাইস ম্যানেজমেন্ট, এই ডাটাগুলো যে আদান প্রদান হবে সেটা যেন খুব ভালো মতো স্মুথলি স্পিডি আকারে হয়। যার কারণে আমরা মোটামুটি 30%-এর একটা ওভারল্যাপ করাইলেই কিন্তু হয়। সো তাহলে হিসাবটা এরকম দাঁড়াইলো যে টোটাল 4000 স্কোয়ার ফিটের মধ্যে থেকে আমরা 30% এরিয়া কাভারেজ কম পাবো, যেহেতু এটা আমরা ওভারল্যাপের কাজে খরচ করে ফেলছি। তাহলে 4000 স্কোয়ার ফিট থেকে আপনি 30% বাদ দিয়ে দেন, যেটা থাকবে সেটা হচ্ছে এরিয়া কাভারেজ, অর্থাৎ এটা হচ্ছে আমার ধারণা 2800 স্কোয়ার ফিটের কাছাকাছি হবে। তবে বক্সের গায়ে আপনি দেখেন যে 3000 স্কোয়ার ফিট কিন্তু এখানে ক্লেম করা আছে। এটা হচ্ছে অবশ্য অনেকখানি ওভারল্যাপ কমায় যদি আপনি বসাইতে পারেন, অর্থাৎ ধরেন আমি 30% দিচ্ছি, তো আপনি হয়তো 25% দিলেন, তাহলে দেখবেন যে আপনার 3000 স্কোয়ার ফিটের একটা কাভারেজ আপনি পেয়ে গেছেন। বাট আমি যে হিসাবটা দেখাইলাম ওটা হচ্ছে একেবারে ফ্ললেসভাবে সবকিছু চালানোর জন্য। আপনি 30% ওভারল্যাপিং হিসাব করে যদি ইউনিটগুলোকে বসাতে পারেন, আই থিঙ্ক সবচেয়ে ভালো আউটপুট আপনি এই দুটো ইউনিটের কাছ থেকে পাবেন। ইউনিট দুটাকে আমরা বেশ কয়েকদিন ব্যবহার করলাম, সফটওয়্যারের মধ্যে তেমন কোনো বাগ টাকা আমাদের চোখে পড়ে নাই। দেখা যাক ওভার দ্য টাইম কি ঘটে। তারপরেও কিছু জিনিস আমার কাছে একটু কম মনে হয়েছে, যেমন SSID সিকিউরিটি প্রোটোকলে দেখেন WPA3টা অনুপস্থিত। আসলে বর্তমানে এখনকার যে স্ট্যান্ডার্ড তাতে WPA3টা খুবই এসেনশিয়াল। যাই হোক, আপনি WPA2 দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। এছাড়া মেশ রাউটারের অ্যাজ ইউজুয়াল স্মার্ট কানেক্ট ফিচারটা দেওয়া আছে, আপনি চাইলে এটাকে এনেবল করতে পারবেন, আবার চাইলে এটাকে ডিসেবল রেখে দুইটা ব্যান্ডের আলাদা আলাদা SSID আলাদা আলাদাভাবে শো করাইতে পারবেন, অ্যান্ড চাইলে যেটা খুশি সেটা ব্যবহার করতে পারবেন। আই থিঙ্ক এটা এই রাউটারের খুবই ভালো একটা দিক। আর এমনিতে বেসিক লেভেলের একটা প্যারেন্টাল কন্ট্রোল, কোয়ালিটি অফ সার্ভিস, ম্যাক অ্যাড্রেস ফিল্টার ইত্যাদি ইত্যাদি সেটিংসগুলো দেওয়া আছে। এখন থেকে কম বেশি 1 মাস পরে এটার একটা ফুল রিভিউ আমরা আমাদের চ্যানেলে পাবলিশ করব। সেখানে থাকবে বেসিক্যালি আমার ইউজার এক্সপিরিয়েন্স। তখন এই ফ্ললেসের কী অবস্থা সেটা আমি নিজে বোঝার চেষ্টা করব এবং আপনাদেরকেও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানায় দেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।